যে আপনি বলছেন যে সরকার নিরপেক্ষতা হারাইছে, আমার কাছে মনে হয় যে সরকার কখনোই নিরপেক্ষ ছিল না। আগে এটা এনসিপির পকেটে ছিল, এখন এটা বিএনপির পকেটে আসছে এবং লন্ডন মিটিং এর পরেই আসছে। আপনি দেখবেন ও যখন এনসিপির পকেটে ছিল ও বাইরের জায়গায় গিয়ে বলে আসছে, বিদেশে বলে আসছে, ডক্টর ইউনূস বাইরে বিদেশে গিয়ে বলে আসছেন একটি দল ছাড়া কেউ ডিসেম্বরে একটি দল ছাড়া কেউ নির্বাচন চায় না, কারণ তখন এনসিপির ভাষ্য অনেকটা এরকম ছিল। এরপরে আবার যে তিনি ওই দলের প্রধানের সাথে কথা বলে একটি দল মানে তারেক সাহেবের সাথে কথা লন্ডনে গিয়ে বইলা আসা যে তিনি আবার তার আবার এপ্রিলে পরে আবার ফেব্রুয়ারিতে চলে আসলো। কাছাকাছি ঘটনা আমরা দেখছি। উনি সরকারে থাকবেন কি থাকবেন না সেটা এনসিপির কাছে গিয়ে বলেছেন। তিনি বলেছেন যে এই ছাত্ররা তাদেরকে নিয়োগ দিয়েছে। তিনি বলেছেন যে এনসিপি তার যে মুখপাত্র সে বলেছে যে এনসিপির প্রধানকে তিনি প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান। সুতরাং আমরা কিন্তু দেখেছি, হারুন ভাইও পরে এটা নিয়ে একটু মন্তব্য করেন, আমরা কিন্তু প্রথমে দেখেছি যে ডক্টর ইউনূস পুরোপুরি এনসিপির পকেটে ছিলেন, এখন পুরোপুরিভাবে বিএনপির পকেটে আসছেন। আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে কখনোই নিরপেক্ষ দেখি নাই। জি আদিব, আপনি কন্টিনিউ করবেন। আর ডিজিএফআই, আর্মি, এদের সাথে আপনাদের কি সম্পর্ক? জনাব নাসিরউদ্দিন আহমেদ পাটোয়ারির বক্তব্য আপনি সমর্থন করেন কিনা? তাকে দল থেকে কোনো কিছু বলা হয়েছে কিনা? তিনি পুরো মানে একটি পেশার সবাইকে বলেছেন যে তাদের ঘিলু নাই, তাদের ঘিলু কিমি এগুলি কথা বলেছেন। আমরা কোনোদিন কোনো পলিটিক্যাল নেতার মুখে এরকম কথা শুনি নাই। এইটাকে যখন আবার প্রশ্ন করা হয়েছে, আপনারা এটাকে সাহস বলে বলেছেন। আমরা কি কোনোদিন কোনো ডাক্তারদেরকে নিয়ে এরকম কথা বলবো, উকিলদের নিয়ে এরকম কথা বলবো, সাংবাদিকদের নিয়ে এরকম কোনো কথা বলবো? মানে পলিটিক্যাল লিডার এরকম বলবেন? মানে একটা পেশাজীবীদের নিয়ে এরকম বলা যায়? আদিব, আপনার কাছ থেকে একটু শুনতে চাচ্ছি। প্রথমত বিষয় যেটি হচ্ছে যে আপনি যে মন্তব্যটি করেছেন সেই জায়গাটি থেকে আমি বলতে চাই যে বিশেষ করে একটি সংস্থা যেই জায়গার থেকে কাজ করে সেটি হয়তো আপনি সে ডক্টর ইউনূসের আন্ডারে কাজ করে কিংবা তাকে হয়তো ভুলভাবে অ্যাড্রেস করা হয়েছে যে সেনাবাহিনীর বা সেনাপ্রধানকে দোষারোপ করা হয়েছে, কিন্তু বাহিনী আকারে যেহেতু তারা একই বাহিনীর থেকে আসছে, ফলশ্রুতিতে এটা রাষ্ট্রপতি মানে প্রধান উপদেষ্টার আন্ডারে থাকলেও অনেক সময় দেখেছে যে তারপরে সেনাপ্রধানের একটা প্রভাব থাকতে পারে। সেই জায়গা থেকে হয়তো তিনি এই অ্যাড্রেসটা করার চেষ্টা করেছেন। কিন্তু আমার জায়গাটি হচ্ছে যেটি যে গোয়েন্দা সংস্থা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের আন্ডারে কাজ করুক বা যাই করুক, আমরা যেটি দেখেছি গণঅভ্যুত্থানের পূর্বে সংস্থাগুলোর যে রোল ছিল সেই রোলগুলো থেকে এখনো তারা সেভাবে বেরিয়ে আসতে পারেনি। আপনার কাছে কি মনে হয় না ডক্টর ইউনূসের এবং তার সরকারের বিষয়টি অ্যাড্রেস করা উচিত? প্রথম কথা হচ্ছে ডিজিএফআই কে কিন্তু রাখাই হয়েছে সেনাপ্রধান যাতে কোনো রকম বেগরবাই না করতে পারে, অর্থাৎ উনাকে ওয়াচ করার জন্য ডিজিএফআই রাখা হয়েছে। এখন ডিজিএফআই যদি উনার কথা না শোনে, হয় উনি ডিজিএফআই চেঞ্জ করবেন, অথবা তিনি সেনাপ্রধান চেঞ্জ করবেন, অথবা তিনি নিজে চেঞ্জ করবেন। আপনাদের তো এই কথাগুলি বলা উচিত। মানে ডিজিএফআই যদি উনার আওতা থেকে বাইরে হয়ে যায়, উনি প্র্যাকটিক্যালি কিন্তু ক্ষমতায় নাই বাংলাদেশে গত 30 বছরের প্র্যাকটিসে। না, প্র্যাকটিসে আপনি যেটি বলছেন যে সরকারের আসলে কতটুকু কোন সংস্থার উপর কতটুকু নিয়ন্ত্রণ আছে সেটা আইন শৃঙ্খলা থেকে শুরু করে সেই প্রশ্নটি কিন্তু সামনে আসে। আমরা কিন্তু বারবার বলেছি যে শুধুমাত্র গত 15 বছরের রেখে যাওয়া যে রাজনৈতিক ফ্যাসিবাদ হিসাবে শেখ হাসিনা এখান থেকে বিদায় নিয়েছেন, কিন্তু তারই রেখে যাওয়া যে সংস্থাগুলো আছে কিংবা হচ্ছে আপনার এখানকার প্রশাসনগুলো আছে, এই পুরোটি তো ডক্টর ইউনূসের কন্ট্রোলে নেই অনেকটা। কারণ হচ্ছে যদি এগুলো থাকতো তাহলে আপনি দেখতেন যে সরকার, স্বাস্থ্য মন্ত্রণালয় বলেন, অন্যান্য যে মন্ত্রণালয়গুলো আছে যেগুলো থেকে আমরা অতি দ্রুত বিশেষ করে জুলাই আহতের শহীদ পরিবার কিংবা আহতদের চিকিৎসা একটা অযোগ্য বয়স্ক এনজিও কর্মীকে সেখানে বসিয়েছেন, সেটা তার কারণ। আর সামরিক বা বেসামরিক রেখা যাও আপনি বলতেছেন তো, এই পুরো সাজায় রাখা, আমরা গত 30 বছরের অভিজ্ঞতায় পুরো সাজায় রাখা, এরশাদ সাহেবের প্রত্যেকটা জায়গায় নিয়োগ দেওয়া, প্রত্যেকটা লোক 91-তে তার এগেইনস্টে কাজ করছে। ভাই, এইসব সামরিক বেসামরিক আমলাদের কোনো বুকপিট থাকে না, তারা সরকারে যে আসে বা ক্ষমতায় যে বসে তাকেই সাপোর্ট করে। শেখ হাসিনার কথা বলে এখন একজন আমলা আপনি পাবেন না তার শেখ হাসিনাকে, কারণ এটা কোনো আদর্শের ব্যাপার না, এটা হচ্ছে ক্ষমতার পদলেহন। না, আপনি এখানে দুটি বিষয়, যে শেখ হাসিনার যারা যে আমলা দিয়েছে তারা এই সরকারের প্রতি আনুগত্য দেখানোর চেয়ে তারা চিন্তা করে দীর্ঘমেয়াদী কারা ক্ষমতায় আসবে এবং তাদের প্রতি আনুগত্য প্রদর্শনের একটা প্রতিযোগিতা তৈরি হয়েছে। যেটা আপনি কিছুদিন পূর্বে আপনি দেখেছেন যে একজন সেক্রেটারি তিনি যেভাবে 8 জন উপদেষ্টা নিয়ে মন্তব্য করেছেন প্রকাশ্যে, এবং সেটার জন্য পরবর্তীতে আমরা দেখেছি যে একটি রাজনৈতিক দলের মহাসচিব তিনি আবার বলছেন যে না, তার বক্তব্য হচ্ছে বিএনপি বিশ্বাস করে না। ফলশ্রুতিতে যেটি হয়েছে যে আমলা হচ্ছে অনেক সময় বলা চলে যে বাঁশের চেয়ে অনেক সময় কঞ্চি বড় হয়ে যায়। আমলারা যেটা হয়েছে যে তারা
উপদেষ্টাদের উপদেশ শোনার চেয়ে বরঞ্চ না, না, তিনি উপদেষ্টাদেরকে এখন আর উপদেশ আমলা দিয়ে না, বরঞ্চ তিনি অনেক এখন ক্ষেত্রে আমলা তারা কাজ করার না, না, বাধ্য করছেন। তিনি এখন আর আমলা না, তিনি একজন রিটায়ার্ড সেক্রেটারি, তিনি একজন রাজনীতিবিদ, তিনি তার এবং কথা এটা বলেছেন। আপনাদের দলের একজনও কিন্তু একজন উপদেষ্টার বেতন ভাতা ফেরত চেয়েছেন, জনাব হাসনাত পাটোয়ারি বলেছেন এই স্বাস্থ্য উপদেষ্টার বেতন ভাতা ফেরত দিতে হবে। তো মানে 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 ঘটনা হইতেছে যে এইসব উপদেষ্টা নিয়ে তো আপনি বিএনপি কে দোষ দিবেন, এনসিপিও কিন্তু কম না না এই উপদেষ্টা না এই উপদেষ্টাদের আমরা এদেরও এই ব্যর্থতা জায়গাটা আমরা অ্যাড্রেস করেছি। আমরা বারবার বলেছি যে স্বাস্থ্য উপদেষ্টা তার দায়িত্ব পালনে বারবার সঠিক পালন করতে পারেনি। এখানকে স্বরাষ্ট্র উপদেষ্টার ভূমিকা আমরা দেখেছি, তিনি আইন শৃঙ্খলার কতটুকু পরিস্থিতি উন্নত হয়েছে, কিংবা আরো আইন উপদেষ্টা, বিশেষ করে কারণ আইন উপদেষ্টা তার আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের যে মামলাগুলো হচ্ছে সেই মামলাগুলো টিকতেছে না, কিংবা জামিন পেয়ে যাচ্ছে, এবং ফলশ্রুতিতে যেটা হচ্ছে যে যারা যে সন্ত্রাসী গণহত্যাকারীদেরকে আটক দেখতে চায় তাদেরকে আলটিমেটলি আটক দেখতে পাচ্ছে না। ফলশ্রুতিতে এই যে সমালোচনা করাটা কিংবা হচ্ছে অ্যাড্রেস করাটা সেটা কিন্তু আমাদের আছে, কিংবা হচ্ছে আমরা সেই জায়গাটি অ্যাড্রেস করতেছি। আর ভাই ব্যাপারটা হইলো আপনি যে পাল্লায় যে স্কেলে এনসিপি কে মাপতে চান, যে এনসিপি দুর্নীতি করতেছে কিনা, এনসিপি কথা রাখতেছে কিনা, এনসিপি নতুন বন্দোবস্ত করতেছে কিনা, 5 আগস্টের এই পট পরিবর্তনের ক্ষেত্রে তো বিএনপিও সমানভাবে বা অংশগ্রহণ করছে বা 15 বছর ধরে এটা লিগেসি করছে। এই নতুন বন্দোবস্তের আগে 31 দফা বিএনপি দিছে। আপনি সারা বাংলাদেশে বিএনপির যত চাঁদাবাজি, যত মানে ইউনিয়ন পরিষদ অফিস, যত থানা অফিস, যত মানে ফুটপাত দখলের যত ঘটনা, সেইটাতে কি আপনি কোনোভাবে কোনো নতুন বন্দোবস্তের ইঙ্গিত পান? মানে আমি পরিসংখ্যানের দিকে যাইতে চাই না, পরিসংখ্যান দিয়ে আমাকে ভইরা রাখছে, এই অন্তর্কন্দলে এতজন বিএনপির লোক মারা গেছে, এতজন এই হয়েছে সেই হয়েছে, সেগুলি বাদ দিয়া যদি আপনি বলেন আপনার প্রত্যাশা পূরণ হয়েছে কিনা। ধন্যবাদ। জি, আপনি যে প্রশ্নটা আমাকে করেছেন যে বিএনপির কাছে যে প্রত্যাশা, খালেদ ভাই আসলে দেখেন যে এই পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের 50 বছর রাজনীতির যদি হিস্ট্রিগুলো আপনি বিশ্লেষণ করেন, বিএনপি বাংলাদেশে চাঁদাবাজি হচ্ছে না এই কথা তো অস্বীকার করছে না, কিন্তু বিএনপি প্রায় 3 থেকে 4 হাজার তাদের তৃণমূল পর্যায়ের নেতা কর্মীদেরকে আপনার বহিষ্কার করছে, দলীয় পদ থেকে তাদেরকে স্থগিত করেছে বা বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে। ইভেন এই লাস্ট আপনার সিলেটে যে পাথরকুয়ারি, এখান থেকে আপনার যে অনিয়ম, যেভাবে প্রশাসনের বলো ব্যর্থতা এবং আইন প্রক্রিয়া সংস্থা ক্ষেত্রে যথাযথ ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে, সেখানেও কিন্তু দায়িত্বশীল বিএনপি নেতৃবৃন্দদেরকে আপনার সাসপেন্ড করা হয়েছে। সুতরাং এই রাজনীতির যে সংস্কৃতিতে আগে এই ধরনের অপরাধ সংঘটিত হয়েছে দীর্ঘ 15 বছর আমরা দেখেছি যে এইরকম হত্যাকাণ্ড সংঘটিত করার পরেও তাদের ব্যাপারে দায় স্বীকার করে নাই আওয়ামী লীগ, তাদের জোট দায় স্বীকার করে নাই, বরং তাদেরকে আপনার রাষ্ট্রপতির সাধারণ ক্ষমা করে দিয়েছে। তো সেইখানে তো আপনি একটা পরিবর্তন লক্ষ্য করছেন, তাতে আমি বলবো যে আমি খুশি, তাতে আমি বলবো না যে হারুন ভাই আপনার কথা ঠিক না, আপনি এই কথা ঠিক না। কারণ বিশ্বজিৎ হত্যার ক্ষেত্রে সামারি ট্রায়াল হয়েছে, বিচার হয়েছে, আবরার হত্যার ক্ষেত্রে 19 জনের ফাঁসি হয়েছে, সেই সব ক্ষেত্রে তারাও কিছু বিচার করেছে, সব বিচার আপনারা দেখাইতে পারবেন। আমি যেটা বলতে চাই যে বিএনপি তার চাঁদাবাজির ঘটনা তার কানে আসতেছে, সে তাকে সাসপেন্ড করতেছে, কিন্তু ঘটনা হইতেছে যে আমি এটাকে তখনই কাউন্ট করতাম যখন আর বিএনপির চাঁদায় কেউ ভয় না পাইতো। কিন্তু আপনি বিশ্বাস করেন, আপনি মাটিও মানুষের সাথে সম্পৃক্ত মানুষজন কিন্তু বিএনপির লোকের ফোনে, ইমেইলে, মুখের কথায় ভয় পাইতেছে, পকেট থেকে টাকা দিচ্ছে কিন্তু, এবং এনসিপি যত দিচ্ছে তার 10 গুণ দিচ্ছে। যাক, এটা আমার জেলায় আমি দায়িত্ব নিয়ে বলছি যে আমার জেলায় এ ধরনের কোন সংবাদ এখন পর্যন্ত পান নাই, বরং সেইখানে আপনার অন্য দলের আপনার এ ধরনের ঘটনা আছে যেগুলা, আর বর্তমান সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ফেক নিউজও আপনার প্রচারিত হচ্ছে, যেগুলো নিয়ন্ত্রণ করার আপনার বিটিআরসির কোনো পদক্ষেপ আমরা লক্ষ্য করছি না। আপনার ইন্ডিয়াতে একটা ঘটনা, সেটা আপনার দেখা যাচ্ছে বাংলাদেশে সেটাকে আপনার কাটিং পেস্টিং করে বাংলাদেশের ঘটনা দিয়ে দেখাচ্ছে যে বিএনপির লোকরা আপনার টেম্পো স্ট্যান্ডে বসে বসে চাঁদাবাজি করছে, কিন্তু দেখা গেল ওই টেম্পুটার আপনার পিছন দিকে হিন্দিতে লেখা আছে এটা আপনার ভারতের একটা জায়গার ঘটনা। এই ধরনের আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে অতিরিক্ত আপনার যে সমস্ত ফেক সংবাদ প্রকাশিত, সেটাকে আমলে নেওয়ার দরকার নেই। তবে বাংলাদেশে গত 15 বছর যেহেতু গণতান্ত্রিক চর্চা ছিল না, সেখানে আমাদের সাংগঠনিক, আমি বলবো না যে আমাদের ব্যর্থতা কিছু না, আমাদের সাংগঠনিক কিছু দুর্বলতা আছে। কারণ আমরা সংগঠনগুলো গত 15 বছর যেভাবে করার দরকার ছিল বা যে প্রক্রিয়াতে করা দরকার ছিল সেই পরিবেশ তো ছিল না। তারপরেও আমি বলবো
যে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান আপনার এই সংবাদগুলো পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আমরা কিন্তু এসব ক্ষেত্রে কোনো ছাড় দিচ্ছি না। হারবে আমি আপনার একটা ছোট অনুরোধ করব। আপনি এখন বাংলাদেশ সময় রাত 9:38, আপনি আগামীকাল সময় বাংলাদেশ সময় 9:38 দিনের বেলায় আপনার উপজেলায়, আপনার জেলায়, আপনার সংসদীয় এলাকায় 2টা টিএনও অফিসে আপনি শুধু ফোন করে জিজ্ঞেস করবেন এখানে বিএনপির কোনো লোক বসে আছে কিনা, এবং অন্য যে কোনো একটা র্যান্ডম। তারপর আপনি আমাকে বলবেন যে আমার বক্তব্য মিথ্যা, যে বিএনপির লোকেরা টিএনও অফিসে গিয়ে বসে থাকতেছে না, তারা বিভিন্ন রকমের আমি কি বলবো নেগোসিয়েশন করতেছে না, হুমকি দিচ্ছে না, ধামকি দিচ্ছে না। আপনি যা বলবেন আমি তা মাইনা নিব আগামীকাল। আপনি জাস্ট র্যান্ডম আপনার জেলায় 2টা আর অন্য জায়গায় 2টা আপনি একটু পরীক্ষা করে দেখেন। এটা আপনার প্রতি আমার জেলায় দায়িত্ব নিয়ে বলে দিলাম। আমার জেলায় আমি বিশেষ করে আমার উপজেলাতে ধরনের কোনো ঘটনাই নাই আমার বিএনপির পক্ষ থেকে। আর অন্যান্য উপজেলার ক্ষেত্রে 2-1টা জায়গায় কিছু কিছু লোক তো তাদের প্রয়োজনীয় কাজে যায়, কিন্তু তাদেরকে চাপ প্রয়োগ করা, তাদেরকে হামকি ধুমকি দেওয়া, ভয়ভীতি, এই ধরনের ঘটনা আমার জেলাতে নাই। এবং আমার যেহেতু ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার এমপি, আমার ওখানে এসপি এবং ডিসিদেরকে আমি পুরোপুরি সহায়তা করি যে আপনারা এই সময় অন্তত পক্ষে এই ধরনের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করবেন। আমার এ ব্যাপারে পরিপূর্ণ সহায়তা থাকবে। যেহেতু আমি হেডকোয়ার্টার এমপি হিসাবে এটুকু আপনাকে বলতে পারি যে আমি এই 1 বছরে প্রশাসনের এই সমস্ত কর্মকাণ্ডের ক্ষেত্রে যে সহায়তা দিয়ে আসছি, এটা বাংলাদেশের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলার দৃষ্টান্ত হিসাবে আছে। আমি বাংলাদেশে আপনি দেখেন 1 বছরের মধ্যে সেই ধরনের উল্লেখযোগ্য কোনো ঘটনাই গণমাধ্যমে বা কোনো নিউজে আপনি নাই। ইভেন পদ্মায় আপনার সব দল মিলে, বিএনপি, আওয়ামী লীগ, জামাতে ইসলাম সবাই মিলে পদ্মায় এই মাস 3-4 আগে পদ্মায় ভরি লুট শুরু করলো বালু উত্তোলন, এবং সেটার জন্য আমাকে এত শক্তি প্রয়োগ করতে হয়েছে। আপনার পানি উন্নয়ন বোর্ডকে দিয়ে আমি মামলা করিয়েছি, এবং সেখানে আপনার পুলিশ এসপি কে বলি, এসপি ভয় পাই যেতে, আপনার পুলিশের থানা ম্যানেজ, আপনার প্রশাসনের নিম্ন স্তরের লোকেরা ম্যানেজ, এরপরেও বাধ্য হয়ে আপনার সেখানে শক্তি প্রয়োগ করার পর আপনার সেটা বন্ধ করতে হবে। এবং সেখানে দেখা গেছে ঠিক সিলেটের মতো ঘটনা, আপনার সেখানে সবাই জড়িয়েছে একসাথে, সবাই মিলে একসাথে শুরু করেছে, যে কারণে প্রশাসন আপনার এইসব জায়গায় পদক্ষেপ নিতে চূড়ান্ত তারা করছে কি রাত্রে বেলায় করছে। এই জায়গায় আপনি একটা খুব ভালো জায়গায় আসছেন। আমি একটু আপনার প্রশ্নটা করি। প্রশ্নটা হইলো, এই যে আমাদের পরিবেশ উপদেষ্টা বলতেছেন যে প্রশাসন পুরোপুরি ভাবে কাজ করতেছে না, কারণ আমি প্রশাসনকে বারবার বলতেছি প্রশাসনে পুরোপুরি ভাবে কাজ করতেছে না, কারণ প্রশাসন বোধ হয় আমাদের কথা শুনছে না। মানে উনি এটা বলেন নাই, আমি যতদূর বুঝছি যে প্রশাসনটা আসলে মানে উনাদের কথা শুনতেছে না। যাদের কথা শুনতেছে তারা কি বিএনপি? এই সিলেটের পাথরগুলি কি বিএনপির লোকেরা তুলছে না? সবাই জড়িয়ে আছে। ঘটনা হচ্ছে প্রশাসনটা এখানে কেন আপনার ব্যর্থ হচ্ছে, কারণ বিএনপির ভয় পায় প্রশাসন। না, বিএনপি না, এখানে তো বিএনপি শুধু জড়িত না। আপনাকে আমি আমার নির্বাচনী এলাকার কথাই আপনাকে একটা না, আপনি জাফলকের কথা আগে কর, জাফলকের কথা আগে কর, এবং সিলেটের কথা সবাই জড়িত, সিলেটের কথা আপনার জামাতে ইসলাম জড়িত, এই সবার মধ্যে বড় ভাগটা কার লায়ন শেয়ার না, বড় ভাগ তো স্বাভাবিক। এখানকার কার ভাগ বড় কাজ ছোট আমি বলতে পারবো না, কিন্তু কথা হচ্ছে আপনি বলবেন না সেটা বলেন, পারবেন না এটার সাথে সবাই জড়িত হওয়ার কারণেই আপনার প্রশাসন এ ব্যাপারে প্রয়োজনীয় আসলে পদক্ষেপ নিতে পারে না। আমি ভাইগা বলি, সবাই বলতে এই সবার মধ্যে প্রশাসনের উচিত ছিল, এই সবার মধ্যে কি বিএনপি আছে? এই সবের মধ্যে হ্যাঁ, আপনি যে সবাই জড়িত বলতেছেন, এই সবার মধ্যে বিএনপি আছে? না, ওইখানে সিলেটের ঘটনা, মাধ্যমে এসেছে সিলেটের ঘটনা, নাহলে তো বিএনপির লোককে বহিষ্কার করেছে না, আওয়ামী লীগের জামাতের একজন চেয়ারম্যানকে আপনার গ্রেফতার করেছে না। তার মানে বোঝা যাচ্ছে যে এখানে আপনার বিএনপি জামাত এটা যখন মূল শক্তি ধরেন, এরা তার সাথে জড়িত ছিল। এটা তো আমি তো আপনাকে গণমাধ্যমের খবর, এইটা তো আমরা সারফেসে আসে বলে জানি, যে কারণে সারা দেশের বালু, সারা দেশের পাথর এইভাবেই তোলা হইতেছে না। না, এক্ষেত্রে আমি গত পরশুদিন আপনার ভূমি মন্ত্রণালয়ে গিয়েছিলাম। হ্যাঁ, বালু মহল বা পাথর মহলের যে সমস্ত নীতিমালাটা আছে ভূমি মন্ত্রণালয়ের, সেটা পুরনো, সেটা আগে ম্যানুয়ালি ছিল। গত 15 বছর এই জায়গাগুলোতে আপনার ড্রেজার, এক্সকাভেটর সব মেকানিক্যালি প্রযুক্তি চলে এসেছে, আধুনিক প্রযুক্তি। সেই জায়গায় আইনগুলো আধুনিকায়ন করা হয়নি, যে কারণে বালু খেকো তৈরি হয়েছে, যে কারণে পাথর খেকো তৈরি হয়েছে। যত দ্রুত সময় 1 বছর করতে পারে। আমি কালকে বলে আসলাম যে আজকে বালু মহল, পাথর মহলের যে অনিয়ম দুর্নীতিগুলো হচ্ছে, আইনের দুর্বলতা এবং আপনার রাষ্ট্রের এখানে আপনার পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে দুর্বলতা আছে। এই জায়গাগুলো ঠিক করা হচ্ছে। এটার সাথে রাষ্ট্রের সবাই জড়িত। আমি আপনাকে বলবো মন্ত্রণালয় থেকে শুরু করে আপনারা
আমরা জড়িত না, না। আপনার এখানে আইনটা তো আমরা জড়িত না। এটা আপনারা জড়িত। বিধিমালা আপনার মন্ত্রণালয়ের আইনটা কে করবে? আচ্ছা, আইনটা তো আপনার সচিবালয় করবে। আচ্ছা, তো ঠিক আছে। এখানে আমার মনে হয় যে যাই হোক, আমার মনে হয় যে আপনি সবাই জড়িত বলে বারবার তবে একটা কথা খালিদ ভাই, আমি আপনাকে খোলাখুলি বলি জি যে বর্তমান গণমাধ্যম যেভাবে এক্সপোজ এখন, এ তো ছিল না গত 15 বছর। হ্যাঁ, মানুষ এখন এগুলো পছন্দ করছে না। চাঁদাবাজি বলেন, রাজনৈতিক হানাহানি বলেন, এগুলো মানুষ আর পছন্দ করছে না। এটা রাজনীতিতে পরিবর্তন আসতেই হবে এবং আসবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এটা আসতেই হবে এবং আসবেই। তার কারণ আপনার এই অবস্থায় একটা রাষ্ট্র এগিয়ে যেতে পারবে না। এই অবস্থায় হানাহানি, চাঁদাবাজি, এই রাজনৈতিক অস্থিরতা, এটা না হলে এটা করতে দেবো না, ওটা না হলে এটা করতে দেবো না, এগুলো পরিবর্তন আসতে হবে। আমার মনে হয় যে আমাদের এত এগুলো আলোচনা হচ্ছে। আমার মনে হয় যে আমাদের এত প্র্যাকটিক্যাল সমস্যা আছে, শুধুমাত্র রাজনৈতিক কিছু কৃত্রিম সমস্যা নিয়ে আমরা নিজেদেরকে আর বিব্রত রাখছি। দ্বিতীয় কথা হচ্ছে খালিদ ভাই, একটা জিনিস দেখেন যে বর্তমান বিএনপি কে নিয়ে তার কারণ এই বর্তমান যারা আমরা এই গত 15 বছর আন্দোলন সংগ্রামের সাথে একসাথে আন্দোলন করেছি, এর মধ্যে রাষ্ট্র পরিচালনায় বলেন বা রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে বলেন, বিএনপির যে অভিজ্ঞতা আছে, এটা তো অন্যদের সেই অভিজ্ঞতাটা নাই। এই আমার ছোট ভাই আবিদ যেটা বললো যে আজকে নিরপেক্ষ বলে আসলে কোন শব্দ নাই আপনার। আপনি মানুষকে নিরপেক্ষ কিভাবে